হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বল অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। বল অধ্যায় ফিজিক্সের আমরা সাধারণত গতি পড়ার পর বল অধ্যায়টা শুরু করি। এর বিভিন্ন কারণ আছে। তোমরা যদি বল অধ্যায়টা ভালোভাবে আত্মস্থ করতে চাও, তোমাদের প্রথমে গতি অধ্যায়টা খুব ভালোভাবে জানা থাকতে হবে। গতির যে আমাদের ফর্মুলাগুলো যেগুলো শিখে এসেছি, এগুলো বলের মধ্যে এগুলো হচ্ছে খুবই কাজে লাগবে। অর্থাৎ তোমরা প্রথমে গতি অধ্যায় শেষ করবে, গতি অধ্যায় শেষ করার পর তোমরা বল অধ্যায়ে আসবে। তাহলে এই যে ধারাবাহিকতা, তার ফলে তোমরা বল অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। গতি অধ্যায় আমরা যে ফর্মুলাগুলো যেগুলো শিখে এসেছি, এগুলো ছাড়া তোমরা কিন্তু বল অধ্যায় খুব একটা বুঝতে পারবে না। তাই সবসময় চেষ্টা করবে ফিজিক্স পড়ার সময় যাতে তোমরা ধারাবাহিকভাবে তোমরা অধ্যায়গুলো শেষ করতে পারো। এতে করে তোমরা ফিজিক্সের কোর বিষয়গুলার মিনিং সহ ভালোভাবে বুঝতে পারবে এবং প্রবলেম সলভ ভালোভাবে করতে পারবে। অন্যথায় দেখা যাবে যে তুমি মিনিং বুঝতেছো না, কোনো একটা সংজ্ঞা ভালোভাবে বুঝতেছো না, তাহলে পরবর্তীতে সৃজনশীল সলভ করতেও সমস্যা হবে এবং পাশাপাশি তার যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা বুঝতে তোমার অনেক সমস্যা হবে। যেমন কেউ যদি বেগ বলতে আসলে কী বোঝায় না জানে, বা ত্বরণ বলতে আসলে কী বোঝায়। আমরা জানি ত্বরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধির হার। বেগ প্রতি সেকেন্ডে কী হারে বৃদ্ধি পাইতেছে। বেগ বলতে বোঝায় প্রতি সেকেন্ডে একটা বস্তু কী পরিমাণ সে দূরত্ব অতিক্রম করতেছে। এই যে কোর মিনিংগুলা, বা আমরা যদি বলি সমবেগ বলতে কী বোঝায়, আমরা বলতে পারি যখন একটা বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর বা প্রতি সেকেন্ড সে সমান দূরত্ব অতিক্রম করে, তখন আমরা বলি গাড়িটি বা বস্তুটি সমবেগে চলতেছে। এখন সমবেগে চললে বস্তুর কিন্তু ত্বরণ শূন্য হয়, ত্বরণ থাকে না। কি জন্য ত্বরণ থাকে না? কারণ আমরা জানি ত্বরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধির হার। যেহেতু সমবেগে চলমান বস্তুর প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধিটা হইতেছে না, সমান বেগে চলতেছে, তার মানে সমবেগে চললে আমরা বলি ত্বরণের মানটা শূন্য হবে। তার মানে এই যে বিষয়গুলা সমবেগে চললে কি জন্য ত্বরণ শূন্য হবে, তাহলে এই বিষয়টা বুঝতে গেলে কিন্তু তোমাদের ত্বরণের সংখ্যাটা ভালোভাবে জানা থাকতে হবে। তার মানে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে খুবই জড়িত। একইভাবে তোমরা যদি বল অধ্যায়টা ফুললি ভালোভাবে বুঝতে চাও, তোমাদের কিন্তু প্রথমে গতি অধ্যায়টা ভালোভাবে আয়ত্তে আনতে হবে। গতি অধ্যায়ের যে ফর্মুলাগুলো আছে এগুলো পারতে হবে। তখন তোমরা বল অধ্যায়ে এসে বল অধ্যায়ের যে কনসেপ্টগুলো, আমরা নতুন নতুন কনসেপ্ট পাবো, এগুলো করতে পারবে, সলভ করতে পারবে। আমরা কিন্তু গতি অধ্যায়ের মধ্যে যেসব ম্যাথ সলভ করেছিলাম সেগুলো কিন্তু একটা আদর্শ কেসের মতো ছিল। যেমন আমরা কিন্তু একটা রাস্তায় একটা চলমান গাড়ির ক্ষেত্রে তার যে সমতল আমরা কাউন্ট করি, সেটা কিন্তু আমরা ঘর্ষণ কিন্তু আমরা এখানে কাউন্ট করি নাই। কিন্তু বাস্তব জীবনে কিন্তু একটা গাড়ি যখন রাস্তায় চলে, সে কিন্তু সব সময় সমতলে চলতে পারে না। তার বেগ কিন্তু একই হারে বাড়তে পারে না। সে কিন্তু কখনো কখনো তার বেগ বৃদ্ধি করে, আবার কখনো কখনো তার বেগটা হ্রাস করে, এইভাবে কিন্তু চলে। এবং রাস্তার মধ্যে কিন্তু ঘর্ষণ কাজ করে। কিন্তু আমরা কিন্তু এই ঘর্ষণটা আমলে না নিয়ে শুধুমাত্র আদর্শ কেসে কি হয় এইটা নিয়ে শুধুমাত্র আমরা সূত্রটা আলোচনা করেছিলাম। কিন্তু আমরা বলদের মধ্যে আমাদের বাস্তব জীবনে কি হয়, রাস্তার মধ্যে ঘর্ষণ বল কাজ করে। অথবা আমরা যদি প্রবাহীর ক্ষেত্রে দেখি, যেমন বাতাস এটা একটা প্রবাহী, অথবা তরল এটা একটা প্রবাহী। আমরা যদি একটা বস্তু মুক্তভাবে উপর থেকে ছাড়ি, সেটা কিন্তু বাতাসের বাধা অতিক্রম করে সে কিন্তু নিচে পড়ে। তার মানে একটা বস্তু যখন আমরা উপর থেকে নিচে মুক্তভাবে পড়তে দেই, তখন কিন্তু তার বিপরীত দিকে বাতাসের বাধা কাজ করে। কিন্তু তোমরা মনে করলে দেখতে পাবে, আমরা যখন গতি অধ্যায়ের সর্বাধিক উচ্চতা, বিচরণকাল, অথবা একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সময় অথবা উচ্চতা এইচ বের করেছিলাম, তখন কিন্তু আমরা বাতাসের বাধাটা আমলে নিই নাই। আমরা একটা স্ট্যান্ডার্ড কেসে সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বাতাসের বাধাটাকে আমরা নেগলিজিবল ধরে, শূন্য ধরে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা ম্যাথগুলো সলভ করেছিলাম। কিন্তু তোমরা বল অধ্যায় যখন আমরা শুরু করব, তখন তোমরা দেখতে পাবে আমরা এখানে ঘর্ষণ নিয়ে আলোচনা করব। বাতাসের যে বাধা, ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে একটা বস্তুর ত্বরণ যে সে হ্রাস করতেছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কিন্তু আমরা গতিতে পড়েছিলাম একটা যদি কোনো ধরনের বাধা না থাকে, তাহলে আমি যদি একটা বস্তু উপর থেকে ছেড়ে দিই, সেটি কিন্তু প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড হারে।
এভাবে আমরা কিন্তু বাতাসের বাধা উপেক্ষা করে আমরা পড়েছিলাম, কিন্তু বলদায় আমরা একটা গাড়ি যখন চলবে তখন ঘর্ষণ কাজ করতে পারে, তোমাদের দেখবে ঘর্ষণের মান দেওয়া থাকবে, এগুলো নিয়ে কাজ করে আমরা সে কতটুকু দ্রুত অতিক্রম করবে এগুলো বের করব। একইভাবে তোমরা যখন পরবর্তী অধ্যায়ের সময় যাবে তোমরা দেখবে পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়ের মধ্যে আবার তরলে তুমি যদি একটা বস্তুকে ডুবাও তখন কিন্তু, বা যদি তরলে একটা বস্তুকে আমরা এইভাবে ছেড়ে দেই সেটা কিন্তু পরন্ত বস্তুর মতোই পড়তে থাকবে। কিন্তু এখানে কিন্তু তরলের একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করবে, যার কারণে সে যে ত্বরণের নিচে নামতেছিল 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার হারে, এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু অনেক কমে যাবে, কারণ এখানে প্রবণতা কাজ করতেছিল বা ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করবে, একটা বল উপর দিকে কাজ করবে। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী অধ্যায়ের সময় আলোচনা করব। ফ্লুইড বা প্রবাহীর ক্ষেত্রে কীরকম আমরা ঘর্ষণে আলোচনা করি। ফ্লুইড বলতে বোঝায় আহ, আহ, যেমন আমরা বলতে পারি তরল, অথবা বলতে পারি আমরা বাতাস। বাতাস কিন্তু একটা প্রবাহী, বাতাসের বাধা কাজ করতে পারে। তো আমরা গতি অধ্যায়ে সামগ্রিকভাবে বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম স্ট্যান্ডার্ড কেসে। এখন বল অধ্যায়ে অথবা পদার্থের অবস্থা চাপ অধ্যায়ে আমরা এই সকল বাস্তব কেস রিলেটেড যে কেসগুলো আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করব একবারে প্রথমেই নিউটনের প্রথম সূত্র দিয়ে। এখানে নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে যে বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা খুবই সহজে তোমরা বুঝতে পারবে যে আমরা যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে একটা স্থির বস্তু সে স্থির থাকবে, এবং যদি আমরা একটা সমবেগে চলতে থাকা বস্তু সে আজীবন বা চিরকাল সমবেগে চলতে থাকবে যদি আমরা কোনো ধরনের বল প্রয়োগ না করি। এটি হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্র। এখন এখানে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা আমরা এখান থেকে বলতে পারি, এই যে স্থির বস্তু সে সবসময় স্থির থাকতে চায়, অথবা একটা সমবেগে চলতে থাকা একটা বস্তু বা গতিশীল বস্তু সে সর্বদা গতিশীল থাকতে চায়, এই যে একটা ধর্ম বা এই যে একটা প্রপার্টি বা আমরা বলতে পারি যে বৈশিষ্ট্য, তার নাম হচ্ছে জড়তা। মানে একটা বস্তু যে ধর্মের জন্য বা যে বৈশিষ্ট্যের জন্য সে স্থির বস্তুটা স্থির থাকতে চায়, অথবা যে বস্তু গতিশীল আসিল সে গতিশীল থাকতে চায়, এই ধর্মটার নাম হচ্ছে জড়তা, বা আমরা বলতে পারি ইনার্শিয়া। এবং এই জড়তা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা বলতে কি বোঝায়? যে বস্তুটা স্থির আছে সে চাইবে সে আজীবন স্থির থাকতে, যে ধর্মের জন্য সে স্থির থাকতে চায় তার নাম হচ্ছে স্থিতি জড়তা। এবং যে ধর্মের জন্য একটি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় তার নাম হচ্ছে গতি জড়তা। এই জড়তা থেকে তোমাদের বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যেগুলো আমি এখানে লিখে দিয়েছি। প্রথমটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয় কেন? তোমরা যদি একটু ডিপলি চিন্তা করো, নিউটনের প্রথম সূত্রে কিন্তু এই বিষয়টাই বলা হয়েছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আর আমরা কিন্তু এটাই জানি, জড়তা বলতে বোঝায় যে বস্তুটা স্থির আছে সে চিরকাল স্থির থাকতে চায়, এবং যে বস্তু গতিশীল আছে সে কিন্তু চিরকাল গতিশীল থাকতে চায়, এবং এই যে ধর্মটা তার নাম হচ্ছে জড়তা। যার ফলে আমরা বলতে পারি নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়। পরে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে দাঁড়িয়ে থাকা যাত্রী পেছনের দিকে হেলে পড়ে কেন? তোমরা লক্ষ্য করে দেখতে পাবে একটা স্থির গাড়ি বা একটা স্থির বাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে দাঁড়িয়ে থাকা যাত্রী, যে যাত্রী দাঁড়িয়ে আছে সে কিন্তু একটু পেছন দিকে হেলে পড়ে। এটা কি জন্য হয়? এটা হয় তোমার হচ্ছে স্থিতিজড়তার কারণে। এটা আমরা লিখে দিতে পারি, এটা হয় হচ্ছে ট্রান্সফার হচ্ছে স্থিতিজড়তা। স্থিতিজড়তার কারণে যদি একটা স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করে, যদি ড্রাইভার হঠাৎ গাড়িটা স্টার্ট দেয় তখন দেখা যাবে যে যাত্রী দাঁড়িয়ে আছে সে কিন্তু অলরেডি স্থির আছে, গাড়িটি হঠাৎ চলতে শুরু করেছে, তখন যাত্রীর শরীরের নিচের অংশ কিন্তু আগের মতো স্থির থাকতে চাইবে, কিন্তু যাত্রীর সম্পূর্ণ অংশ কিন্তু স্থির থাকতে চাইবে, কিন্তু যাত্রীর যে শরীরের নিচের অংশ সেটা কিন্তু বাসের সাথে সংস্পর্শে আসে, সে সাথে সাথে গতিশীল হয়ে যাবে, কিন্তু উপরের অংশ কিন্তু স্থির থাকতে চাইবে, যার ফলে
সে কিন্তু আগের অবস্থায় থাকতে চাইবে, ফলে সে পিছন দিকে হেলে পড়ে। এই বিষয়টা আবার বোঝায়, যখন একটা বাস স্টার্ট করবে হঠাৎ, তখন কিন্তু যাত্রীর শরীরের নিচের অংশ বাসের সাথে সে গতিশীল হয়ে যাবে, কিন্তু উপরের অংশ চাইবে সে আগের অবস্থায় থাকতে, স্থির থাকতে, ফলে সে হেলে পড়ে। এখন যদি ঘটনাটা উল্টো ঘটে, একটা চলন্ত বাস হঠাৎ সে ব্রেক করলো, তখন কি হবে? তখন দাঁড়িয়ে থাকা যাত্রীর শরীর নিচের অংশ সাথে সাথেই থেমে যাবে, কিন্তু উপরের অংশ চাইবে সে আগের মতো গতিশীল থাকতে, সেজন্য সে সামনের দিকে ঝুঁকে পড়বে। যেন বলতে পারি, চলন্ত গাড়ি হঠাৎ চলতে শুরু করলে দাঁড়িয়ে থাকা যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা কারণ হচ্ছে গতি জড়তা, কারণ তার শরীরের উপরের অংশ চাইবে আগের মতোই গতিশীল থাকতে, যার ফলে সে সামনের দিকে ঝুঁকে পড়ে। এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র, জড়তার কনসেপ্ট, স্থিতিজড়তা এবং গতিজড়তা। এখান থেকে এই টাইপের তোমাদের প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন সাধারণত অনেক ক্ষেত্রে তোমাদের বাইবাতে অনেক টিচাররা এই প্রশ্নটা করে থাকেন যে ভর কাকে বলে। সাধারণত স্টুডেন্টরা ভরের সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করে না, কিন্তু তোমরা কিন্তু জড়তা থেকে ভরের সংজ্ঞাটা খুব ভালোভাবে দিতে পারবে। তোমরা দিতে পারো যে ভর হচ্ছে জড়তার পরিমাপক। এটা কিন্তু তোমরা শেখার চেষ্টা করবে, যাতে মানে সহজ যে বিষয়গুলো আছে স্টুডেন্টরা কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে মিস করে নেয়, যার কারণে অনেক সময় পড়া হয় না। তোমরা এগুলো খেয়াল করে এগুলো পড়বে। ভর হচ্ছে জড়তার পরিমাপক। এগুলা কিন্তু আহামরি কঠিন না, তোমরা জাস্ট যদি কনসেপ্টটা জানা থাকে তোমরা কিন্তু নিজের মতো করে এগুলো লিখতে পারবে। এটা 2 মার্ক আসতে পারে, তোমরা এগুলো শিখে রাখবে। ওকে, এখন আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, এটা আমি লিখে দেই। ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ওকে, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তুর উপর আমরা যে বল প্রযুক্ত করব তার সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তো এইটা আমরা একটু বিস্তারিত বুঝাই বিষয়টা। মনে করো ভরবেগের পরিবর্তন হার বলছে, আমরা ধরি কোনো বস্তুর, আমরা মনে করি যে কোনো বস্তুর আদি ভরবেগ, কোনো বস্তুর আদি ভরবেগ সমান হচ্ছে এম ইউ।
আর বস্তুর শেষ ভরবেগ আমরা ধরলাম শেষ ভরবেগ সমান হচ্ছে এম ভি। তার মানে এখান থেকে আমরা ভরবেগের পরিবর্তন লিখতে পারি, ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আমরা কিন্তু এখানে বলেছিলাম ভরবেগের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন। তার মানে ভরবেগের পরিবর্তনের হার কি? ভরবেগের পরিবর্তনের হার আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এটা হবে সমান হবে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ বাই টি। ভরবেগের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন। এখন আমার কিন্তু এখানে বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা লিখতে পারি নিউটনের সেকেন্ড অনুসারে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি, সেটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে এটা লেখা যায়। তার মানে এখান থেকে আমরা বলের মানটা বের করতে পারবো। আমরা যদি সমানুপাতিক উঠিয়ে একটা ধ্রুবক নিয়ে আসি, আমরা আনলাম কে। দেখো তোমরা যদি একটা সমানুপাতিক উঠাও যে সমান সমান দিতে চাও তখন একটা ধ্রুবক আনতে হবে। আমরা এখানে একটা ধ্রুবক আনলাম কে, আর এই জায়গাতে আমরা এম কমন নিতে পারি। এম কমনে থাকবে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি, তাহলে এটাকে লেখা যায় কে এম, আর ভি মাইনাস ইউ বাই টিকে লেখা যায় ত্বরণ এ। কারণ আমরা জানি ত্বরণ এ সমান হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। এখন যদি আমি কে এর মানটা 1 বসাই তাহলে লেখা যাবে এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে আমরা কে ইজ ইকুয়াল টু 1 ধরে, আমরা যদি কে এর মানটা 1 ধরি আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি। এইভাবে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ প্রতিপাদন করতে পারি। যা আমরা প্রথমে লিখলাম আদি ভরবেগ এম ইউ, আদি ভরবেগ, ভরবেগ কিন্তু এটা রাশি, এটা একটা ভেক্টর রাশি। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এটা আমি এখানে এই পাশে লিখে দিই। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান হচ্ছে এম ভি, ভর ইন্টু বেগের গুণফল হচ্ছে ভরবেগ, তাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তার একক হচ্ছে ভরের একক কেজি, এবং এখানে আছে বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এবং মাত্রা হবে ভরের মাত্রা এম এবং বেগের মাত্রা এল ইনভার্স 1। এটা হচ্ছে ভরবেগ। আমি ভরবেগটা এই পাশে লিখে দিলাম, ভরবেগ কিন্তু বেগ, ত্বরণ, সরণের মতো আলাদা একটা রাশি, এটা মনে রাখবে। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, এবং ভরবেগের পরিবর্তনের হার বলতে বোঝায় সময়ের সাপেক্ষে পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবং এই যে ভরবেগের পরিবর্তনের হার সেটি হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই তাহলে আমরা একটা সমান সমান দিতে পারবো এবং একটা ধ্রুবক আনতে হবে। আমরা একটা ধ্রুবক আনলাম কে, এবং এখানে আমরা এমটা কমন নিয়ে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। আবার আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি সমান হচ্ছে ত্বরণ এ, আমরা লিখলাম এফ ইজ ইকুয়াল টু কে এম এ। এখন যদি আমরা কে সমান 1 ধরি তখন আমরা লিখতে পারি এফ ইকুয়াল এম এ। তাহলে বল এফ সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তো এখান থেকে আমরা তার একক এবং মাত্রা বের করতে পারি, বলের একক এবং মাত্রা। আমরা জানি বল এফ সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তার এসআই একক হবে, ভরের একক হচ্ছে কেজি এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তোমরা জেনে রাখবে। এবং এইটাকে নিউটনের নামে সম্মান জানিয়ে বলের একক দেওয়া হয়েছিল নিউটন। আমরা এভাবে পড়বো যে বল একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আমরা এটা নিউটন দ্বারা প্রকাশ করি। এবং মাত্রা হচ্ছে ভরের মাত্রা এম, এবং ত্বরণের মাত্রা এল ইনভার্স
টু, এটা হচ্ছে তার মাত্রা। এই তো আশা করি তোমরা আমাদের এফ ইকুয়াল এম এ এই সূত্রটা কীভাবে এসেছে তোমরা এটার মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব নিউটনের তৃতীয় সূত্র নিয়ে। আমাদের শেষ সূত্র নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র। এই নিউটনের তৃতীয় সূত্রকে অনেকেই একটা আধ্যাত্মিক সূত্র নামে অভিহিত করেন, কারণ এটা আসলে আমাদের প্রত্যেকের ধর্মে এই বিষয়টা কোনো না কোনোভাবে বলা হয়েছে। তো এইটা ধর্মের সাথে আসলে মিলে যায়, যার কারণে বলা হয় যে নিউটনের সূত্রটা একটা আধ্যাত্মিক সূত্রের মতোই হয়ে যায় আর কি। এই সূত্র হচ্ছে তোমার প্রত্যেক ক্রিয়ার ই সমান ও বিপরীতমুখী। প্রতিক্রিয়া রয়েছে। এটি মনে রাখবে, নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তার মানে আমরা এটাকে এভাবে বলতে পারি না যে সাধারণত আমরা দেখি যে কেউ যদি ভালো কাজ করে তার ফলাফলটা ভালো ফলাফল পাবে, কেউ যদি খারাপ কাজ করে তার ফলাফলটা কিন্তু খারাপই হবে। বিষয়টা কিন্তু এইরকম, এই যে আধ্যাত্মিক বিষয়টার মতো চলে যায় আর কি। তো এটা নিউটনের থার্ড লটা অনেকে বলে একটা স্পিরিচুয়াল ল এর মতোই হয়, যে প্রত্যেক ক্রিয়ারই সমান, ক্রিয়া মানে হচ্ছে অ্যাকশন, তার সমান এবং বিপরীতমুখী একটা রিয়াকশন বা প্রতিক্রিয়া রয়েছে। এটা হচ্ছে নিউটনের থার্ড ল। তো আমরা এই নিউটনের থার্ড ল কাজে লাগিয়ে আমরা বেশ একটা সূত্র আমরা বের করতে পারবো। এখন আমরা এটা দেখাবো যে সংঘর্ষের ক্ষেত্রে আমরা কিভাবে নিউটনের থার্ড ল কাজে লাগে, বা এটা কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা সূত্র বের করতে পারি। মনে করো এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে, আমরা ধরলাম m1 ভর। এখানে আরেকটা বস্তু আছে যার ভর হচ্ছে m2। আমরা ধরলাম সে এইদিকে a1 ত্বরণে সে যাইতেছে, সেই দিকে a2 ত্বরণে সেই দিকে আইতেছে। একটা সময় পর এখানে গিয়ে এই দুইটা বস্তুর মধ্যে একটা সংঘর্ষ হবে। যখন সে এই পাশে চলে আসবে আর যখন সে এই পাশে চলে আসবে, তখন এই জায়গাতে এখানে একটা সংঘর্ষ হবে। আমরা ধরে নিলাম একটা সংঘর্ষ হলো এই জায়গাতে। তো এই সংঘর্ষের ক্ষেত্রে আমরা কিভাবে নিউটনের থার্ড ল থেকে একটা ফর্মুলা বের করতে পারি। আমরা ধরি আমাদের এখানে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমরা ধরলাম এই বস্তুটা m1 বস্তুটা m2 বস্তুকে f1 বল সে প্রয়োগ করলো, তাহলে সে তো সমান একটা প্রতিক্রিয়া দিবে। আমরা ধরলাম সে প্রতিক্রিয়া বল হচ্ছে f2, এবং কেন বলা আছে সমান, আমরা লিখছি f1 সমান হচ্ছে f2। যদি আমাদের m1 বস্তুটা f1 বলে বল প্রয়োগ করে, তাহলে আমাদের m2 বস্তুটা f2 বলে সে রিঅ্যাকশন করবে বা প্রতিক্রিয়া বল দিবে, এটা সমান হবে। আমরা লিখলাম f1 সমান f2, বাট এটা হচ্ছে বিপরীতমুখী, মানে হচ্ছে f1 সমান হবে মাইনাস f2, বিপরীতমুখী হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি f ইকুয়াল হচ্ছে ma, তাহলে আমরা লিখলাম m1 a1, এটা হবে মাইনাস m2 a2। এখন আমরা a1 এর পরিবর্তে লিখতে পারি v1 মাইনাস e1 বাই t ইকুয়াল মাইনাস m2 v2 মাইনাস u2 বাই t। আমরা জানি a সমান v মাইনাস u বাই t ত্বরণ, যেহেতু সে এটা সমতলে চলতেছে, তার মানে তার আদিবেগ থাকবে, শেষ বেগ থাকবে। এই জন্য আমরা এখানে লিখলাম m1 বস্তুর আদিবেগ হচ্ছে u1 এবং শেষ বেগ হচ্ছে v1, m2 বস্তুর আদিবেগ হচ্ছে u2 এবং শেষ বেগ হচ্ছে v2। তো অনেকের মনে প্রশ্ন রাখতে পারে এখানে কি জন্য আমরা t1 t2 দিলাম না, কি জন্য আমরা টির ক্ষেত্রে শুধুমাত্র এই টি রাখলাম দুই পাশে। কারণ দেখো, যদি দুইটা বস্তু একই সময় তারা এখান থেকে যাত্রা শুরু করে, তারা কিন্তু একটা সময় পরে সংঘর্ষ হবে, ঠিক আছে না? সংঘর্ষ তো একসাথে হবে, যার কারণে t
টি সময় পর যদি সংঘর্ষ হয় আমরা এখানে টি লিখবো, T1 T2 হবে না। তো আমরা এখান থেকে যদি উভয় পক্ষ থেকে টিটা বাদ দিয়ে দেই তাহলে থাকবে M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল এখানে থাকবে মাইনাস M2 V2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে M2 U2। দ্যাট ইমপ্লাইজ আমরা যখন পক্ষান্তর করে নিয়ে আসি M1 U1 এটা হচ্ছে মাইনাস, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি এইভাবে M1 U1 আর এই পাশে কিন্তু প্লাস M2 U2 আগে থেকেই আছে ইকুয়াল এই পাশে কিন্তু M1 V1 আছে, আমরা এই পাশে লিখবো M1 V1 আর এই মাইনাস M2 U2 যদি এই পাশে যায় এটা কিন্তু প্লাস M2 U2 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এটা V2 হবে, এটা এই পাশে গেলে এটা V হবে, এটা V2 হবে, M2 V2, M1 V1 প্লাস M2 V2। তো এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। মানে ভরবেগ কনজার্ভ থাকবে, মানে ভরবেগ সংরক্ষণ থাকবে কিভাবে? M1 U1 প্লাস M2 U2 এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। M1 U1 হচ্ছে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ, M2 U2 হচ্ছে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ। তার মানে M1 U1 প্লাস M2 U2 হচ্ছে সংঘর্ষের পূর্বে দুটি বস্তুর ভরবেগের সমষ্টি। এই পাশে আছে M1 V1 এটা হচ্ছে সংঘর্ষের পর প্রথম বস্তুর ভরবেগ, M2 V2 হচ্ছে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভরবেগ। তার মানে M1 V1 প্লাস M2 V2 হচ্ছে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি। তার মানে আমরা বলতে পারি যে সংঘর্ষের ক্ষেত্রে আমার দুইটি বস্তুর সংঘর্ষের ক্ষেত্রে প্রথমত সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি সমান থাকবে, এবং এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো এখান থেকে আমরা যদি এরকম কেস হয় যে সংঘর্ষের পর দুটি বস্তুর বেগ সেম হয়ে গেল এবং তারা একই দিকে চলতে থাকলো, মানে এখানে V1 V2 না হয়ে দুইটা কিন্তু যদি V হয়ে যায়, যদি তারা একটা বেগে চলে, মানে যদি আমরা বলি এটাকে নাম বলা হয় মিলিত বেগ, দুইটা বস্তুর বেগ যদি এক হয়ে যায় আমরা বলি মিলিত বেগ। যদি মিলিত বেগে চলে তখন এখান থেকে আমরা বের করতে পারি মিলিত বেগের ক্ষেত্রে যদি দুইটা বস্তুর বেগ সেম হয়ে যায় তখন লেখা যায় আচ্ছা এই বিষয়ে আমি লিখে দিই সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি হচ্ছে, এটা আমি লিখে দিই সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এটা হবে M1 U1 প্লাস M2 U2 এবং সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি এটা হবে সংঘর্ষের পর ভরবেগ না M1 V1 প্লাস M2 V2। এইটা তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে একটা বস্তু ভরবেগের সংঘর্ষতার সূত্র মেনে চলে কিনা, তখন তোমরা দেখবে যে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি যদি সমান থাকে তার মানে এই সংঘর্ষটা ভরবেগের সংঘর্ষতার সূত্রকে মেনে চলে। এইটা কিন্তু প্রশ্ন তোমার 4 মার্কে থাকে। এখন আমরা দেখাবো যদি মিলিত হয়ে যায় দুইটা বস্তুর বেগ যদি এক হয়ে যায় তখন কি হবে। মিলিত বেগ যদি আমরা বের করতে চাই মিলিত বেগ তখন হবে, তো আমরা কিন্তু লিখতে পারি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। আমরা কিন্তু এখানে V1 জায়গায় আছে V আবার V2 জায়গায়ও V, যেহেতু দুইটা বস্তুর বেগ এক হয়ে যায়। তো আমরা এখান থেকে
m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল লিখতে পারি, যদি ভিটা কমন নেই এখানে থাকবে m1 প্লাস m2। দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি মিলিত বেগ v ইকুয়াল হচ্ছে, এই পাশে আছে m1 u1 প্লাস m2 u2 বাই হয়ে যাবে m1 প্লাস m2। এটা হচ্ছে মিলিত বেগ। মিলিত বেগ v সমান হচ্ছে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। আবার অনেক ক্ষেত্রে তোমাদের এই পদের মধ্যে বন্দুকের কিছু ম্যাথ আছে। বন্দুকের গুলির ক্ষেত্রে আমরা একটা সূত্র এখান থেকে বের করতে পারি। সবকিছু আমরা কিন্তু যে ভরবেগের সংকর্ষিতার সূত্র থেকেই আমরা লিখবো, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তো বন্দুকের ক্ষেত্রে যেটা হয়, বন্দুকের পশ্চাৎ বেগ বের করার জন্য সাধারণত বলা হয়, তখন আমরা এই লিখতে পারি। আমি এটা মুছে ফেলি। তোমরা দেখবে সাধারণত প্রশ্ন মধ্যে থাকে যে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়, এটা কিন্তু আমরা ভরবেগের সংকর্ষণতার সূত্র থেকে আমরা বের করতে পারি। কিভাবে? মনে করো যদি এটা বন্দুক আকার আমরা ট্রাই করি, এটা যদি এভাবে হয়, ধরলাম এখানে ট্রিগার আছে, ধরলাম এই জায়গাতে একটা গুলি আছে, আমরা যদি শুট করি তাহলে গুলিটা এইদিকে বের হবে, এই দিকে যাবে। ওকে, তখন এই ক্ষেত্রে আমরা ধরলাম এই যে গুলি, বন্দুকের গুলির, এই যে বন্দুকের গুলির ভর আমরা ধরলাম হচ্ছে m1। আর গুলির আদি বেগ, যেহেতু সে প্রথমত স্থির আছে, আমরা ধরবো আদি বেগ u1 ইকুয়াল 0। একইভাবে আমরা এই বন্দুকের ক্ষেত্রে বলতে পারি বন্দুকের ভর এটা হচ্ছে m2, এবং বন্দুকের আদি বেগ সেটা হচ্ছে u2। আমরা শুট করার আগে কিন্তু গুলিটাও স্থির থাকবে, আমাদের বন্দুকটাও কিন্তু স্থির থাকবে। তার মানে এই যে বন্দুকের আদি বেগ কিন্তু এটা 0 হবে। তার মানে বলতে পারি u1ও কিন্তু 0 হবে। একইভাবে আমাদের u2 কিন্তু এটা মানটা 0 হবে। এখন আমি এটাকে শুট করলাম, শুট করার পর এই গুলিটা এদিকে বের হবে, এবং গুলিটা যদি এদিকে বের হয়, আমরা নিউটনের থার্ড লয়ের মধ্যে পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেহেতু এদিকে ক্রিয়া হয়েছে, গুলিটা এদিকে বের হয়েছে, তার মানে বন্দুকটা কিন্তু সে পিছন দিকে, যে শুট করছে তার ঘাড়ে এটা কিন্তু বন্দুকটা ধাক্কা দিবে। তো এই জন্য গুলিটা যাবে এই দিকে, এটা হচ্ছে গুলির শেষ বেগ, আর বন্দুকটা যাবে পিছন দিকে, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। এটা গুলির, এটা হচ্ছে বন্দুকের। তার মানে যদি আমরা ভরবেগের সংকর্ষণতার সূত্রকে বসাই, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, এটার মধ্যে তখন কিন্তু এই অংশটা কিন্তু 0 হয়ে যাবে। u1 0 u2 0, এই সম্পূর্ণ অংশ 0 হয়ে যাবে। এই পাশে থাকবে m1 v1 প্লাস m2 v2। তো আমরা এখান থেকে এটা সাজিয়ে লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল হচ্ছে 0। এইটাকে কাজে লাগিয়ে আমরা বন্দুকের পশ্চাৎ বেগ v2 বের করতে পারবো। আমরা এখান থেকে লিখতে পারবো যে m2 v2 ইকুয়াল হচ্ছে মাইনাস m1 v1, তার মানে v2 সমান হবে মাইনাস m1 v1 বাই হচ্ছে m2। তো এখানে দেখতে পাচ্ছ v2 সমান হচ্ছে মাইনাস m1 v1 বাই m2। এই মাইনাস দ্বারা কি বোঝায়? যদি আমার গুলিটা এই দিকে যায়, তখন আমার যে বন্দুকটা পিছন দিকে যাবে, পিছন দিকে সে ধাক্কা দিবে, এই জন্য সামনে একটা মাইনাস আসছে। তো আমরা এই সূত্র দিয়ে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে পারবো। যে তোমরা কনসেপ্টটা ভালোভাবে বুঝে থাকো, তোমরা নিজেরাই কিন্তু এগুলো লিখতে পারবে। এখানে v1 হচ্ছে গুলির শেষ বেগ, আর v2 হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ।
এইভাবে আমরা নিউটনের তিনটা সূত্র থেকে আমরা এই ধরনের বিভিন্ন ফর্মুলা আমরা বের করতে পারি। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো বুঝতে পেরেছো। আমরা সামনের অধ্যায়ে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।